উষান বাগানে চারা রোপণ করছে, বুনো গোলাপের চারা। মীরা বারান্দায় দাঁড়িয়ে উষানের চারা রোপণ করা দেখছিল এক মনে। সিক্ত কেস দিয়ে তার পানি পড়ছে টপ টপ করে, সেদিকে খেয়াল নেই তার। পানি পড়ে তার সদ্য নতুন শাড়িটার আঁচল পুরো ভিজে গিয়েছে। ভেজা আঁচল মুক্ত সমীরে উড়ে যখন তার হাতে বাড়ি খেলো, তৎক্ষণাৎ হুঁসে ফিরল মীরা। উষান তখন উঠে দাঁড়িয়েছে। মীরা ছুটল রুমে। উষানের সাথে যেন চোখাচোখি না হয় তার। তার জন্য আজ সকাল থেকে সে এক প্রকার পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। অদ্ভুত হলেও সত্য, মীরা ভীষণ লজ্জা পাচ্ছে, ভয়ানক লজ্জা। উষানের মুখোমুখি হতে হবে তা ভাবলেই তার গা হিম হয়ে উঠছে। এপার ভেবে কি মুশকিল। রুমে উপস্থিত হওয়ার পর মীরা চটপট সিদ্ধান্ত নিল সে এখন শাড়ি বদলে উমাইসা রুমে ঢুকবে। সেই একবার যে ঢুকবে, উষান বাসা থেকে না যাওয়া পর্যন্ত আর বের হবে না, কিছুতেই না। সোয়াগতুক্তি করা শেষ করে মীরা নতুন একটা শাড়ি হাতে নিল। ওয়াশরুমে শাড়ি হাতে ছুটবে, তৎক্ষণাৎ উষান রুমে হাজির। এই মেয়ে, এই দাঁড়াও। কান এঁটো করা ধমক শুনে মীরা থামলো মাঝ রাস্তায়, পেছন ফিরল নতজানু রূপে। দৃষ্টিপাত যখন তার ভূমিতে স্থির হয়ে, তখন সে শ্রবণ করলো তাড়াহুড়ো করে ফেলা পদচারণের শব্দ, প্রখর ধ্বনি, কর্ণকুহরে এসে বাজছে বারবার। আর চোখে সম্মুখে তাকাতেই খেয়াল হয় ওসান তার সামনে দাঁড়িয়ে। লোকটার মুখাবয় দর্শন করা হলো না মীরার। নতজানু সে যে। সকাল থেকে এমন পালিয়ে পালিয়ে বেড়াচ্ছ কেন বলো তো? ঘুম থেকে উঠে পেলাম না, বাইরে যাওয়ার সময়ও দেখলাম না। বাগানে গাছ লাগিয়ে উঠে দাঁড়ানোর পর ছুটে চলে গেলে, আর এখন আবার পালাচ্ছ, সমস্যা কি? স্বাভাবিক হওয়ার প্রয়াস চালালো মীরা। হাতের শাড়ি কখন তার হাত থেকে পেছনে পড়ে গিয়েছে তার টের পায়নি সে। মেঝে থেকে নজর সরিয়ে মাথা তুলল, বলে উঠল, পালাবো কেন? কাজ ছিল তাই রুমে ছিলাম না। উষান তীক্ষ্ণ নজরবিদ্ধ করলো মীরাকে, বোঝার চেষ্টা করলো আসলেই হয়েছেটা কি এই মেয়ের। মীরা যে এইমাত্র মিথ্যা বলছে তা সে পুরো দমে নিশ্চিত। একটু নিখুঁতভাবে মীরাকে অবলোকন করার পর উষানের আসল ব্যাপারটা বোধগম্য হলো। অদ্ভুত হাসলো সে, কণ্ঠের খাদ নামিয়ে গভীর স্বরে প্রশ্ন করল, কালকের ব্যাপারটার জন্য লজ্জা পাচ্ছ তাই না? মিথ্যা বলবে না। মীরা অপ্রতিভ হলো। বুঝলো কি করে এই লোক? আশ্চর্য। সে কি মুখবয়বে প্রতিক্রিয়া ফুটিয়ে তুলেছিল? হয়তো, না হলে বুঝবে কি করে? উষানের প্রশ্নে উত্তরহীন সে ছুটল উষানকে ফাঁকি দিয়ে বাথরুমে। পেছন হতে উষান তখন চেঁচিয়ে বলল, আশ্চর্য মেয়ে, লজ্জা পাওয়ার কি আছে? কাল রাতে না লজ্জা ভেঙে দিলাম। রুমিসা মাহবুব বাংলাদেশের একজন দায়িত্ববান সাংবাদিক, তা নিঃসন্দেহে বলা যায়। তার হত্যাকারী তার আপন বোন রাহনুমা। ঠিক কী কারণে তাকে রাহনুমা হত্যা করেছে তা জানা যায়নি এখনও। এই বিষয়টা সম্পর্কে আমি বলি স্যার, রুমিসা ছিলেন রাহনুমার ফুফাতো বোন, আপন বোন নয়। তবে তাদের দুজনকেই যাবৎ আপন বোন হিসেবেই সর্বদা পরিচয় দিয়ে আসা হয়েছে। রাহনুমার বাবা মাহবুব তালুকদার, তিনি তার বোনের অকাল মৃত্যুর পর রুমিসা মাহবুবকে নিজের কাছে এনে নিজের মেয়ের মতো লালন পালন করা শুরু করেন। রুমিসার বাবা ছিল না, তিনি মারা গিয়েছিলেন। তার মৃত্যুর পর তার পরিবার রুমিসা এবং তার মায়ের দায়িত্ব নিতে অস্বীকার করেন। মাহবুব তালুকদার এবং তার স্ত্রী রুদিবা সবসময় রুমিসাকে নিজেদের আপন মেয়ে রাহনুমার থেকে রুমিসাকে বেশি ভালোবাসতেন। কারণটা জানা নেই সঠিক। রাহনুমা নিজের বাবা মাকে অন্য একটা মেয়েকে বেশি ভালোবাসা মর্যাদা দিতে দেখে তিনি ছোট থেকে হয়ে উঠেছিলেন অদ্ভুত, রকচটা এবং অত্য অহংকারী। দিনকে দিন অবহেলায় বড় হতে থাকা রাহনুমার মনে ছিল রুমিসাকে নিয়ে বেজায় হিংসা ও ক্ষুব্ধতা। রাহনুমা রুমিসার প্রতি ঘৃণার শুরুটা হয় এখান থেকে। তারপর কিভাবে কি রাহনুমা প্রাপ্ত বয়স্ক হওয়ার সাথে সাথে যুক্ত হলেন এক সন্ত্রাসী দলের সাথে। সেখান থেকে তিনি হয়ে উঠলেন হিংস্র নরপশু। একটা সময় পরিবার থেকে নির্বিচ্ছিন্ন হয়ে গেলেন তিনি। তারপর একদিন রাতের আঁধারে নিজের বাড়ি ফিরে নিজের বাবা মাকে হত্যা করলেন অন্তত বাজেভাবে। তার লক্ষ্য ছিল রুমিসাকেও মেরে ফেলা, কিন্তু রুমিসা তখন পড়াশোনার জন্য ঢাকায় থাকতেন। সুযোগ পাননি সে রুমিসাকে হত্যা করার। তার কয়েক বছর পর একদিন যখন মোক্ষম সুযোগ হাতে পেলেন, তিনি সেদিন রুমিসাকে মেরে ফেললেন। তিনি রুমিসার দুই পুত্র সন্তানের সামনে। সেলফোনে আসা এই বার্তাটিকে কমপক্ষে 4 থেকে 5 বার পড়ে ফেলেছে উজান। বারংবার বোঝার চেষ্টা করছে কে পাঠালো এই বার্তা, কে জানে এই সম্পর্কে।
যে নাম্বার থেকে মেসেজ এসেছিল তার ফোনে। সেই নাম্বারটা ট্র্যাক করতে গিয়ে ব্যর্থ হয় তার টিম। উজানের অন্তঃকরণ তখন তুমুল অবিন্যস্ত। আচানক তার মাথায় এলো সিয়ার নামটা সুস্পষ্ট রূপে। আচ্ছা, এমনও তো হতে পারে সিয়া তার মায়ের দোষ কিছুটা লাঘব করতে এই বার্তাটি প্রেরণ করেছে। কিন্তু সিয়া, এই মেয়েটা এখন কোথায়? কবে ফিরবে আবার? মলিনতা একরাশ মন খারাপ বৃথা লুকানোর চেষ্টা করল মীরা। তবে সে সফল হলো না বোধহয়। উষান ঠিকই বুঝে নিল তার মন খারাপ। মাত্রই শাওয়ার নিয়ে বেরিয়ে সে ইউনিফর্ম পরছিল। শেষ দুটো বোতাম তাড়াহুড়ো করে লাগানো কালীন হাত দুটো একটু একটু করে স্থির হয়ে আসছিল তার। ধীরাজ পায়ে উষান এগোলো মীরার নিকটবর্তী পৌঁছে মীরার হাত দুটো নিজের হাতের মুঠোয় নিল। জোরালো শ্বাস ফেলে বলল, দেখো মীরা, আমি মিশনে যাচ্ছি। সেখান থেকে ফিরে আসা না আসার ব্যাপারটা সম্পূর্ণ আল্লাহ তাআলার হাতে থাকে। আমি নিশ্চিত হয়ে কিছুই বলতে পারবো না। তবে হ্যাঁ, আমি এর আগেও মিশনে গিয়েছি, ফিরেও এসেছি, তবে আহত হয়ে, কখনো বা সুস্থ রূপে। আমার সাথে যারা যেত হয় তারা সুস্থভাবে ফিরত, নয়তো আহত কিংবা মৃত রূপে। আমি আমার অভিজ্ঞতা কনফিডেন্স থেকে বলতে পারি আমি ফিরব সুস্থ রূপে। এখন যদি আল্লাহ চান আমি মারা যাই তাহলে মরে যাব, বুঝেছ? মীরাকে বিষণ্ণ দেখালো। উষান হতাশ হয়। মীরা কেন এমন? মেয়েটা কি বোঝে না উষান তার এই রূপ দেখে গেলে নিজের কাজে মনোযোগ দিতে পারবে না? তুমি ম্যাচুয়ার মীরা, 18-19 বছরের কিশোরী মেয়েদের মতো আচরণ করবে না। আমি ফিরে আসি কিংবা না ফিরি, এটা তোমার ওপর কোনো প্রভাব ফেলবে না। গড ইট। হ্যাঁ, মীরা নম্র দেখালো, অত্যাধিক নম্র। সবসময় কঠিন দেখানো মীরাকে আচানক যেন পৃথিবীর সব থেকে নম্র মানুষটি মনে হলো। গাছপালা যেমন তার খাদ্য বস্তু রোদ বাতাস বৃষ্টি না পেলে নেতিয়ে যায়, ঠিক তেমনি করে মীরা নেতিয়ে গেল। অবিন্যস্ত চাহনি ফেলে আশেপাশে দেখে, মাথা এলিয়ে দিল উষানের প্রশস্ত বুকে। 2 হাত দিয়ে জড়িয়ে ধরার চেষ্টা করলো উষানকে, তবে সম্ভবপর হলো না। তার হাত দুটো বেশ কাঁপছে। মীরা থেমে থেমে গলার স্বর নম্র করে বলল, তোমার কিছু হলে আমি সত্যি সত্যি সেই মুহূর্তেই মারা যাব আমি। উষান বেফাস হলো। তৎক্ষণাৎ সে সামলালো নিজেকে, স্বাভাবিক কণ্ঠে বলল, টিপিক্যাল ওয়ার্ডস। মীরা ক্ষুব্ধ হলো, রুষ্ট কণ্ঠে শোধালো, ইটস নট টিপিক্যাল ওয়ার্ড। উষান হেসে ফেলল। মীরার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে উঠল, ওকে ওকে। পরবর্তী কয়েক লহমা মীরা নিশ্চুপ রইল। কিছু বলার মতো খুঁজে পেল না, অথবা বলতে চাইল না। উষানও কথা বাড়ায়নি। হাত ঘড়ি দেখল সে, তার দেরি হচ্ছে, তবুও ইচ্ছে করছে না যেতে। এই মেয়েটাকে ফেলে যেতে হবে ভাবতেই তো কেমন তার বুকে মোচড় দিচ্ছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। আফসোসগুলো ছিল ক্ষণিকের, পরপর নিজেকে সামলে নিল সে। তাকে এসব কথা মানায় কিছুতেই না। গা ছমছম করা মৌনতায় ধস নামিয়ে মীরা হুট করে বলল, আমি কখনোই নিজের থেকে কাউকে কখনোই বেশি ভালোবাসি না, জানো? কাউকে নিজের থেকে বেশি ভালোবাসা মানে কষ্ট পাওয়া, সেই ব্যক্তিটার চিন্তায় রাত দিন ডুবে থাকা। সে যদি কষ্টে থাকে তাহলে সেই মুহূর্তটার মতো মারাত্মক মরণ যন্ত্রণাময় মুহূর্ত আর একটা নেই। আমি জানতাম এসব, তবু কি করে নিজের থেকে বেশি আপনাকে ভালোবেসে ফেললাম বলুন তো? আপনার মতো নিষ্ঠুর পাষাণ লোকটাকে আমার একটুও ভালোবাসা উচিত হয়নি, একটুও না। উষান মীরার নুইয়ে রাখা মুখশ্রী চিবুক ধরে ওপরে তুলল। মীরা কাঁদছে না, তবে আঁখি দুটো দিঘির পানির মতো টলমলে হয়ে আছে। উষান গেলেই যে তারা অনুমতি পেয়ে টপ টপ করে শ্যামরঙা গাল বেয়ে গড়িয়ে পড়বে, তা উষানের জানা আছে। মীরা নিজেকে ধাতস্থ করল, তুলতুলে দৃষ্টিতে তাকিয়ে বলল, আমার কপালে একটা চুমু খাও তো, সময় নিয়ে। নিঃসংকোচ আবেদন, আকুতি। উষান এক মুহূর্ত দেরি না করে তাই করল। 5-1 মিনিট পর সরে এসে উঠে দাঁড়ালো। প্রয়োজনীয় জিনিসপত্র হাতে নিয়ে কৃত্রিম বিরক্তি নিয়ে বলল, আমার লেট করিয়ে দিলে মেয়ে। যাওয়ার পথে উমাইসার সাথে কয়েকক্ষণ আলাপ করে উজানকে মীরা উমাইসার দায়িত্ব তুলে দিয়ে উষান যখন সবেমাত্র গাড়িতে উঠে বসলো, তৎক্ষণাৎ কোথায় থেকে যেন মীরা ছুটে আসলো। উজান দাঁড়িয়েছিল বাইরে, ভাইকে বিদায় দিতে। কবে না কবে আবার আসে উষান। মীরাকে ছুটে আসতে দেখা মাত্রই উজান দুজনকে স্পেস দিয়ে সরে গেল। উজান যেতে মীরা উষানকে ঝাপটে ধরল, বলল, জলদি জলদি ফিরে আসবে, ঠিক
ঠিক আছে? হুম। উষান অধর প্রসারিত করে হাসল, জবাব দিল, আসবো। মাদকতাকে ফেলে কতক্ষণ দূরে থাকা যায়? বাসায় যাও এখন। আপনি যেতে যেতে একটু থাকি না। উষান বিশেষ বারণ করল না, উজানকে ডাক দিল। উজান আসতেই দুইজন গাড়িতে বসে নিজ গন্তব্যে রওনা দিল। গাড়িটা চক্ষু আড়াল হওয়া অবধি মীরা মূর্তির ন্যায় স্থির হয়ে সেখানে দাঁড়িয়ে রইল ক্ষণ কয়েক। সে বিমর্ষ গলায় শোধালো, শাহজাদা ফিরে আসুক সুস্থ রূপে, অতি দ্রুত। অস্তিত্বশীল পুরো দেশ, সবার মাঝে যেন অদৃশ্য এক টান টান উত্তেজনা বহাল। গত কয়েক মাসে আকাশপথে হামলা হয়েছে, হামলার শিকার কিছু গ্রাম অঞ্চল। প্রত্যেকটা অনাকাঙ্ক্ষিত হামলাগুলো করা হচ্ছে হেলিকপ্টার দিয়ে। প্রথম হেলিকপ্টার জব্দ করা না গেলেও পরপর দ্বিতীয় এবং তৃতীয় নাম্বার হেলিকপ্টার জব্দ করা হয়েছে। হেলিকপ্টার দুটো হচ্ছে রবিনসন আর-22, যার দাম কমপক্ষে 2 কোটি টাকা। এত টাকা এই সন্ত্রাসীরা কোথায় থেকে জোগাড় করলো তা ভেবে পাচ্ছে না কেউ। এয়ারফোর্স হেলিকপ্টার জব্দের পাশাপাশি হেলিকপ্টারে থাকা 2 জন লোক, পাইলট এবং উপরস্থ হামলা করা লোক দুটোকে আটক করেছে। তবে ভীষণ আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে, সেই 2 জনেরই জিহ্বা কেটে ফেলা হয়েছে। পা দুটো জখম, কারো সাহায্য ছাড়া কখনোই তারা চলাচল করতে পারবে না। হাত দুটোর অবস্থাও নাজেহাল প্রায়। তবু কি করে এতটা দক্ষভাবে একটা হেলিকপ্টার চালালো পাইলট তা বোঝা দুষ্কর। তাদের 2 জন, তার কয়েক মাস পর হামলার 2 জন সহ মোট 4 জনকে রিমান্ডে নেওয়া হয়। কঠোর হতে কঠোর পাষণ্ডিক অত্যাচার করেও সেই 4 জনের মুখ থেকে একটা শব্দ বের করা যায়নি। শব্দ বের করলেও বা কী, এদের যে জিহ্বাই নেই, হাত দিয়ে কিছু লিখবে তাও করেনি তারা। পাষাণ্ডিক নির্যাতন বন্ধ করে হতাশ হয়ে যখন পুলিশ কর্মকর্তারা বেরিয়ে আসলো জেল থেকে, ঠিক তখনই বিস্ফোরণ ঘটে। সেই 4 জনকে যে কক্ষটায় আটকে রাখা হয়েছে, সেই কক্ষটায় ধারণা করা হয় তাদের শরীরের ভেতর বোমা সেট করা ছিল। ডেড বডি হতে তাই বোঝা যায়। কি নিষ্ঠুর নিখুঁত বুদ্ধি! এগুলো কার কাজ তা জানতে উৎসুক তখন দেশের এক একটি মানুষ। ব্যস্ত করিডোর ধরে হাঁটছে উষান। তার চারপাশ দিয়ে যাওয়া জুনিয়র কয়েকজন যাওয়ার পথে সম্মান প্রদর্শন করছিল। পিয়ন কয়েকজন সালাম দিয়ে দিয়ে মুখে ফেনা তুলে ফেলছে আর উষানের পিছে পিছে হাঁটছে। সালামের উত্তর নেওয়া হলো না উষানের। সে আপন মনে অন্তত মনোযোগ সহিত ভাবছে কিছু। ডান হাতে তার ল্যাপটপ, লম্বা লম্বা পা ফেলে কায়দা করে হাঁটছে। পরিশেষে কাঙ্ক্ষিত কামরার সামনে এসে সে কিও থামলো, ফস করে শ্বাস ফেলে ভেতরে প্রবেশ করলো। তাকে প্রবেশ করতে দেখে 2-4 জন দাঁড়ালো। বাকি কয়েকজন গম্ভীর মুখ হয়ে বসে। উষান তাদের নিকট এগোলো, সম্মান প্রদর্শন করে নিজের জন্য বরাদ্দকৃত স্থানে গিয়ে দাঁড়ালো স্থির হয়ে। উষান প্রজেক্টরের সামনে দাঁড়ানো। সামনে বসা একজন আদেশের সুরে তাকে বলল, এক্সপ্লেন ইয়োর প্ল্যান। ইয়াস স্যার। উষান ল্যাপটপ কি বোর্ডে কিছুক্ষণ টাইপিং করলো। প্রজেক্টরে ফুটিয়ে তুলল সে একটা চার্ট। শেষে ভারী কণ্ঠে বলা শুরু করলো, স্যার আমি 1999 সালের ঘটনা একটু বর্ণনা করে বলি। একবার 1999 সালে মোট 4টি হামলা হয়েছিল স্যার। প্রথম হামলা সংঘটিত হওয়ার 3 মাস পর হয় দ্বিতীয় হামলা। দ্বিতীয় হামলার 4 মাস পর সংঘটিত হয় চতুর্থ হামলা। চতুর্থ হামলার 5 মাস পর হয় পঞ্চম অ্যাটাক। একটু খেয়াল করে দেখলেই দেখবেন স্যার, ওদের অ্যাটাক করে একটা বিনষ্ট সংখ্যা মিলিয়ে 3, 4, 5। এবং ওরা অ্যাটাক করা জেলা ভিত্তিক। এক একটা জেলায় ফলসলি জমিতে নয়তো গ্রামের ঘর বাড়িতে, যেখানে মানুষজনের আনাগোনা কম সেখানে। চার্ট দেখুন স্যার, ওরা আসলে মানুষ মারতে চাইছে না, চাচ্ছে অন্য কিছু। দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চাচ্ছে। লোকটি এবার নড়ে চড়ে বসলো, স্ক্রিনে দৃষ্টি ফেলল। সে উষানের সিনিয়র, নাম ইনান শেখ। ইনান শেখ জলগম্ভীর কণ্ঠে শোধালো, দেখলাম স্যার। এবার এখানকার সন্ত্রাসী হামলার ঘটনা খুলে বলা যাক। আগেরবার এই সন্ত্রাসীরা হামলা করেছিল ভূপথে, কিন্তু এবার করছে আকাশপথে। যার কারণবশত এবার এই সন্ত্রাসীদের হ্যান্ডেল করার দায়িত্বটা এয়ারফোর্সের ওপর এসে পড়েছে উষান।
আগেরবার পুলিশ র্যাব হ্যান্ডেল করেছিল ব্যাপারটা, কিন্তু ফলাফল খুব একটা সুপ্রসন্ন ছিল না। ইয়েস স্যার, এবার সন্ত্রাসীরা হামলা করছে অন্যভাবে। আগেরবার যেমন ওদের হামলা করার চার্জ ছিল 3, 4, 5, এবার ঠিক তার উল্টোটা। এবার ওদের প্রথম হামলার ওপর দ্বিতীয় হামলাটা 6 মাস পর, এবং দ্বিতীয় হামলার পর তৃতীয় হামলাটা হয় 5 মাস পর। তাহলে স্যার খুব ইজিলি বলা যায় তৃতীয় হামলাটা ওরা ঠিক 4 মাস পর। অলরেডি 3টে হামলার 3 মাস চলে গিয়েছে, আমাদের হাতে আছে 1 মাস। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট টপিক ইজ পরবর্তী হামলাটা ঠিক কোথায় হবে। দেন আই এক্সপ্লেন ইট। প্রথম অ্যাটাক হয়েছে সিলেটে, দ্বিতীয় হামলা হয়েছে সিলেটের পার্শ্ববর্তী জেলা মৌলভীবাজার, এবং তৃতীয় হামলা হয়েছে মৌলভীবাজার জেলায় পার্শ্ববর্তী জেলা হবিগঞ্জ। অ্যান্ড ফাইনাল চতুর্থ অ্যাটাকটা আসবে ব্রাহ্মবাড়িয়াতে। ম্যাপে খেয়াল করলেই দেখা যায় ওরা আসলে এগোচ্ছে ইন্ডিয়ার পার্শ্ববর্তী যেই জেলা সেখান থেকে। অ্যাটাকটা হতে পারে স্যার সেখানকার মানুষজন কম এবং এক স্থানে, সেই স্থানটা হয়তো টার্গেট করতে পেরেছি। আমি আমার টিম নিয়ে সেখানে আজই যাচ্ছি। এখানকার পরিস্থিতি পর্যবেক্ষণ করা জরুরি। 1 মাস হাতে আছে। কামরায় উপস্থিত সকলে মুগ্ধ হলো উষানের তীক্ষ্ণ বুদ্ধি সম্পূর্ণতায়, তবে তারা প্রতিক্রিয়া দেখালো না কোনো। ইনান শেখ উষানের উপস্থাপনায় এবং উপস্থিত বুদ্ধিমত্তায় খুশি হলেও সে তেমন কিছু বলল না। মিনিট খানেক বাদে জিজ্ঞেস করলো, অ্যাটাকটা না হয় আমরা আটকাতে পারলাম উষান, কিন্তু হোয়াট অ্যাবাউট দ্য মাফিয়া টিম? ওরা বহুদিন যাবৎ দেশের মাটিতে ঘুরে দেশেরই ক্ষতি করছে, ওদেরকে ধরাটা জরুরি। এই ব্যাপারটা আমায় ম্যানেজ করতে দিন স্যার, আই উইল হ্যান্ডেল ইট। আগে এই অ্যাটাকটা সফলভাবে আটকে নিই, তারপর বাকি কাজটাও সহজ হবে। ওদের আস্তানা, ওদের পুরো টিম ধরতে খুব একটা কষ্ট করতে হবে না। আই বিলিভ ইউ ম্যান। তারই পরিপ্রেক্ষিতে এই দায়িত্বটা তোমার আরোপ করেছি। বাই দ্য ওয়ে, তোমার টিমের অবস্থা কি? সবাই রেডি? ইয়েস স্যার। তোমার লাগবে কিছু? হেলিকপ্টার আর সামথিং? স্যার, আমার হেলিকপ্টার দরকার। বেল 407 হলেই চলবে। 30টা গ্রেনেড, 35টা রাইফেল, 10টা পিস্তল সাইলেন্সার লাগানো, ওয়ালথার পিপিকে 31টা। ইনান ভরাট কণ্ঠে জবাব দিল, আজ রাতে পেয়ে যাবে। টুইঙ্কেল বেশ মনোযোগ সহকারে বিরিয়ানি খাচ্ছে বললে ভুল হবে। সে আসলে চামচ দিয়ে খাবার নড়াচড়া করছে। চামচের সাহায্যে তার প্লেটে থাকা মাংসের টুকরোগুলো রুহির প্লেটে পাচার করে টুইঙ্কেল স্বস্তির শ্বাস ফেলল। তার গরুর মাংস পছন্দ না, কারণ তার মত অনুসারে গরু একটা বিশাল দানব আকৃতির উদ্ভট প্রাণী। উদ্ভট প্রাণীদের মাংস গলাধকরণ করতে নেই। সামনের বাটিটা সাজিয়ে রাখা চিকেন ফ্রাই এবং অংশ বিশেষ থেকে সে একটা চিকেন ফ্রাই তুলে নিল। তারপর সেটাকে কাটা চামচের সাহায্যে টুকরো টুকরো করে কেটে খাওয়ায় মনোযোগী হলো। মায়ান এতক্ষণ আর চোখে টুইঙ্কেলের কার্যকলাপ দেখছিল। টুইঙ্কেলের করা কর্মটি তার চোখে পাপ, ঘোরতর পাপ বলে মনে হলো। সে তার হাতের চামচ শব্দ করে প্লেটে রেখে কড়া কণ্ঠে বলল, ইয়ে ইঁদুর বাঁদর, এটা কি করলে তুমি? নিজের এঁঠো করা খাবার রুহি আপুর প্লেটে দিলে কেন? টুইঙ্কেল চমকে খাওয়া বন্ধ করলো, মাথা তুলে দৃষ্টি ফেললো মায়ানের প্রতি। তার রাগ লাগলো, ভীষণ রাগ। মায়ান তাকে ইঁদুর বাঁদর বলে যখনই ডাকে তখনই তার ইচ্ছে হয় মায়ানকে ধরে মার লাগাতে, কঠিন মার। মায়ান বেশ কয়েকদিন ধরে টুইঙ্কেলকে এই দুটো নামে ভূষিত করেছে। তার মূল কারণ এই টুইঙ্কেল একবার তার হাতে কামড় দিয়ে দাঁতের ছাপ বসিয়ে দিয়েছিল। এই কাণ্ডের পরিপ্রেক্ষিতে সে টুইঙ্কেলকে ইঁদুর বলে। দ্বিতীয় টুইঙ্কেল অনেক ছটপটে, সারাদিন লাফালাফি ছোটাছুটির মাঝে থাকে। তার পরিপ্রেক্ষিতে বাঁদর নাম দেওয়া। এই পচা নামে আমাকে ডাকবে না, আবার কামড় দিব তাহলে। মায়ান ভেঙচি কাটল, বিড়বিড় করে বলল, পারো তো শুধু এটাই, শুধু কামড় আর কামড়। রুহি মীরা ক্ষীণ দূরে দাঁড়িয়ে। তারা রেস্টুরেন্টে এসেছে আজ। মীরাকে মৌন রূপে দেখে রুহি প্রশ্ন ছুড়ল, মাহাদি আঙ্কেল তোর আর উষান ভাইয়ের বিয়ের ব্যাপারে কবে থেকে জানে?
মীরা কিয়ৎক্ষণ পর প্রতি উত্তর করল, ধীরে সুস্থে মোলায়েম কণ্ঠে, সেই শুরু থেকেই। আমি যখন জানতে পারলাম তার পরপরই বাবাকে জানিয়েছি। বাবা শুনে রাগ করেনি জানিস, বরং খুব খুশি হয়েছিল। তারপর কয়েকদিন পর উষান ভিডিও কলে বাবাকে সাক্ষী রেখে ধর্মীয় মতে আমাদের বিয়ে হয় আবারও। তুই ছিলি না তখন, তোর মামার বাসায় যে গেলি তখন হয়েছে। রুহি ভীষণ মন খারাপ নিয়ে বলল, এটা ঠিক করো নাই জান, আমারে রাইখা তুমি বিয়া কইরা ফালাইলা। আচ্ছা যাই হোক, আঙ্কাল দেশে ফিরবে কবে? মীরা, মাহাদির কণ্ঠ। মীরা আকাশ সম চমকে পেছনে তাকালো। মাহাদি হাসি হাসি মুখে দাঁড়িয়ে। বাবাকে দেখে ছুটে গেল মীরা, পরপর ছুটল মায়ান। মীরাকে মাহাদি আগে থেকে জড়িয়ে ধরায় মায়ান বাবার পা ধরে ঝুলে আদুরে কণ্ঠে বাবাকে ডাকল। টুইঙ্কেল সেই দৃশ্য দর্শন করে ঠোঁট বাঁকিয়ে বলল, আমাকে বান্দর বলে? এখন যে নিজে বান্দরের মতো ঝুলছে।